স্টেশনে ট্রেন থামিতেই হ্যাট কোট পরা সুরনাথ বাবু নামিয়া পড়িলেন। স্টেশনটি ছোট, তাহার সংলগ্ন জনপদটিও বিস্তীর্ণ নয়। ট্রেন 2 মিনিট থামিয়া চলিয়া গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলিয়াছে। সুরনাথ বাবু সেগুলি পরিদর্শন করতে আসিয়াছেন। ইতিপূর্বে তিনি এদিকটায় কখনোই আসেন নাই। ছোট সুটকেসটি হাতে লইয়া তিনি স্টেশনে বাহির হইলেন। সঙ্গে অন্য কোনো লটবহর নাই। সুটকেসের মধ্যে আছে এক সেট প্যান্টালুন, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজুনি বুরুশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। ডাক ও তার 2 আছে, কিন্তু সবই শহরের অনুপাতে খুবই কম। একজন পোস্টমাস্টার, একজন কেরানি, 2 জন পিয়ন। পোস্ট অফিসের পশ্চাৎভাগে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথ বাবু পোস্ট অফিসে আসিয়া নিজের পরিচয় দিলেন। আগে আমি সুরনাথ বাবু, শহর থেকে এলুম। আরে কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আসুন আসুন, আজকে দ্বিপ্রহরের খাবার কিন্তু আমার বাড়িতেই হবে। মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথ বাবু ঘণ্টাখানেক বিশ্রাম করিলেন। তারপর আবার ধরাচূড়া পড়িয়া যাত্রার জন্য প্রস্তুত হইলেন। ইতিমধ্যে তিনি খবর লইয়াছেন যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে যাইবেন তিনি, তার মধ্যে সবচেয়ে যেটি নিকটবর্তী সেটি 12 মাইল দূরে, কাঁচা পাকা রাস্তা। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার লইয়াছেন। আজ সন্ধ্যার সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করিয়া সন্ধ্যার পূর্বেই আবার ফিরে আসিবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করিবেন। সাইকেলের পশ্চাৎভাগে ছোট সুটকেসটি বাঁধিয়া সুরনাথ তাহাতে আরোহণের উদ্যোগ করিলেন। পোস্টমাস্টার বলিলেন, বাবু, এখান থেকে 5-6 মাইল দূরে রাস্তা 2 ভাগ হয়ে গেছে। ডান হাতে রাস্তা দিয়ে গেলে একটু ঘুরে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়ে যাবেন। কেন? বাঁহাতি রাস্তাটা কি দোষ করেছে? আসলে ও রাস্তাটা ভালো নয়। ও, ঠিক আছে ঠিক আছে। সাইকেলে আরোহণ করিয়া সুরনাথ বাহির হইয়া পড়িলেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহর এলাকা পার হইলেন। অতঃপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণ সংকর, অবিমিশ্র পলিমাটি নয়, আবার নির্জল মরুপ্রান্তরও নয়। স্থানে স্থানে ঘন বন আছে, কোথাও নিস্তরু পাদপ শিলাভূমি, কোথাও নরম মাটির বক্ষ বিদীর্ণ করিয়া রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলিয়াছে। এই বিচিত্র ভূমির উপর দিয়া নির্জন পথটি আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলিয়াছেন। মাত্র 12-14 মাইল পথ সাইকেলে যাইতে কতই বা সময় লাগিবে। সুরনাথের বয়স 40 বছর, মধ্যমাকৃতি, দৃঢ় শরীর, মুখশ্রী মোটের উপর সুদর্শন। তিনি বিপত্নিক। বছর 3 আগে স্ত্রী বিয়োগ হইয়াছে। আবার বিবাহের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু বিপত্নিকের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু লাভ করিয়াছেন তাহা বিসর্জন দিতেও মন চাহিতেছে না। তিনি যখন 6 মাইল দূরত্ব পথের দ্বিভুজে পৌঁছলেন, তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলিয়া পড়িয়াছে। সম্মুখে 2টি পথ ক্রমশ পৃথক হইতে হইতে ধনুকের মতো বাঁকিয়া গিয়াছে। মাঝখানে উঁচু জমি, তাহার উপর তাল খেজুরের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ কোথা হইতে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ আসিয়া সূর্যকে ঢাকিয়া দিল। চারিদিক অস্পষ্ট ছায়াচ্ছন্ন হইয়া গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল হইতে নামিলেন। আশেপাশে নিকট দূরে জনমানব নাই। আকাশ নির্মল, কেবল সূর্যের মুখের উপর এক টুকরো মেঘ লাগিয়া আছে, যেন সূর্য মুখোশ পরিয়াছে। সুরনাথ একটু চিন্তা করিলেন,
এইখান হইতে ৬-৭ মাইল পথ বাকি। ৮ ঘন্টার মধ্যে সূর্য অস্ত যাইবে। অন্ধকার হইবার পূর্বে যদি গন্তব্যে পৌঁছাইতে চাহি, দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনা। আচ্ছা, পোস্টমাস্টার বাবু বলিয়াছিল বাহাতি রাস্তাটা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট। যাই, বাহাতি রাস্তা দিয়েই যাই। সুরনাথ সাইকেল চড়িয়া বাহাতি রাস্তা ধরিলেন। পোস্টমাস্টার একেবারে মিথ্যা বলে নাই। পথ অসমতল ও প্রস্তরাকীর্ণ, কিন্তু সাবধানে চলিলে আছাড় খাইবার ভয় নাই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালাইলেন। সূর্যের মুখ হইতে মেঘ কিন্তু এক চুলও নড়িল না। মনে হইল মুখে মুখোশ আটকাইয়া সূর্যদেব অস্ত যাইবেন। মিনিট করে সাইকেল চালাইবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখিয়া আশান্বিত হইয়া উঠিলেন। অস্পষ্ট আলোতে মনে হইল যেন রাস্তার দুই ধারে ছোট ছোট কুটির দেখা যাইতেছে। দু একটা আবছা মূর্তি যেন সঞ্চরণ করিয়া বেড়াইতেছে। সুরনাথ সাইকেল চালাইতে চালাইতেই ডাকিলেন, আগে ভায়া, শুনছেন? এই যে শুনছেন? কেহই যেন তাহার কথা গা করিল না। আরো কিছু দূর অগ্রসর হইবার পর পাশের দিকে চোখ ফিরাইয়াই সুরনাথ ব্রেক কষিলেন। একটি ছোট মাটির কুটির যেন মন্ত্রবলে রাস্তার পাশে আসিয়া দাঁড়াইয়াছে। আশেপাশে অন্য কোনো কুটির দেখা যায় না। এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়াইয়া আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল হইতে নামিলেন, সেইখান হইতে ৩ গজ দূরে কুটিরের দাওয়াতে খুঁটিতে ঠেস দিয়া একটি যুবতী বসিয়া আছে। সুরনাথের চোখের সহিত তাহার চোখ চুম্বুকের মতো আবদ্ধ হইয়া গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো পিতাব, দেহ যৌবনের প্রাচুর্য ফাটিয়া পড়িতেছে। মুখের ডৌল দৃঢ়, তাহাতে প্রগলভতার সমাবেশ। মাথার অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটু পিঙ্গলতার আভাস। চোখ তার বড় বড়। পরিধানে কেবল একটি কস্তাপার শাড়ি, অলঙ্কার নাই। সদভা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চাহিয়া আছি। যুবতী প্রশ্ন করিল, হ্যাঁ গো, কোথায় যাবে? দাঁতগুলি কুন্দ শুভ্র, গলার স্বর গভীর ও ভরাট, কিন্তু কথা বলিবার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধক ধক করিয়া উঠিল। দীর্ঘকালের অন্নভস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করি, কিন্তু তিনি লঘুচেতা লোক নন। সবলে আত্মসংযম করিয়া বলিলেন, রতনপুর যাইব। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলাইয়া বসিয়া মুক্ত কণ্ঠে হাসিয়া উঠিল। তাহার হাসিতে প্রগলভতা ছড়াও এমন কিছু আছে যাহা পুরুষের স্নায়ু শিরায় আগুন ধরাইয়া দিতে পারে। শেষে হাসি থামিয়া গেলে সে বলিল, রতনপুর তো অনেক দূর, যেতে যেতে তো রাত হয়ে যাবে, পৌঁছাতে তো পারবে না। সুরনাথ রাস্তার দিকে চাহিলেন। দূর হইতে যে গ্রামের আভাস পাইয়াছিলেন, সন্ধ্যার ছায়ায় তাহা মিলাইয়া গিয়াছে। তিনি উদ্বেগ স্বরে বলিলেন, তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে? এখানেই থাকো না। সুরনাথ চকিত চক্ষে যুবতীর দিকে চাহিলেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরো কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করিয়া উঠিল। তিনি শরীর শক্ত করিয়া নিজেকে সংবরণ করিলেন। একটু সংকলিত স্বরে বলিলেন, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করিয়া বলিলেন, ওই যে তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দিবে। মাঠে ধান পেকেছে, পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে। সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচ অনুভব করিলেন। বলিলেন, তা যদি অসুবিধে না হয় এখানেই থাকবো।
যুবতী দশম ছটা বিকীর্ণ করিয়া হাসিল। প্রায় অন্ধকারে তাহার হাসিটা তড়িৎদীপালির মতো ঝলকিয়া উঠিল। সে বলিল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করিল। একটি মাদুর আনিয়া দাওয়ায় এক পাশে পাতিয়া দিল। এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রাখিয়া বলিল, নাও, হাত মুখ ধো। চা খাবে তো? আমি এখনই তৈরি করিয়ে আনছি। যুবতী ঘরের মধ্যে চলিয়া গেল। সুরনাথ হাত মুখ ধুইয়া মাদুরে বসিলেন। ঘরে প্রদীপ জ্বলিয়া উঠিল। আলোর পীতবর্ণ ধারা দাওয়ার উপর আসিয়া পড়িল। বাইরে নিরন্ধ্র অন্ধকার চরাচর গ্রাস করিয়া লইয়াছে। সুরনাথ বসিয়া চিন্তা করিতে লাগিলেন। তাহার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক। ব্যাধ সরাহত মৃগ, বহ্নি মুখবিবুক্ষ পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বিবৃত করিয়াছে। এই নাও, চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হইল। আমি রান্না চড়াতে চলুন। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুলিলেন, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুরগি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকবো। ও মা, মুড়ি মুরগি খেয়ে কি আর শীতের রাত কাটে? রাত উপসী হাতি টলে। তোমার অত লজ্জায় কাজ নেই, 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। যুবতী চলিয়া গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাই ছোট ছোট চুমুক দিয়ে চা পান করিতে করিতে তাহার শরীর বেশ চাঙ্গা হইয়া উঠিল। সুরনাথ লক্ষ্য করিয়াছিলেন কুটিরের মধ্যে 2টি ঘর, একটি রান্নাঘর, অপরটি বোধহয় শয়নকক্ষ। তিনি অনুমান করিলেন দাওয়ায় মাদুরের উপর তাহার শয়নের ব্যবস্থা হইবে। সেই ভালো হইবে। কোনো মতে রাত কাটাইয়া ভোর হইতে না হইতেই তিনি চলিয়া যাইবেন। ঘণ্টাখানেক পরে যুবতী দ্বারের কাছে আসিয়া বলিল, ভাত বাড়ি আছে, খাবে এসো। সুরনাথ উঠিয়া ঘরের মধ্যে প্রবেশ করিলেন। বাহিরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ উত্তপ্ত। পীরের সামনে ভাতের থালা, প্রদীপটি কাছেই রাখা হইয়াছে। আয়োজন সামান্যই, ভাত, ডাল আর একটা চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ আহারে বসিলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালী কথা বলিতে বলিতে ঘরের এদিক ওদিক ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। সুরনাথ লক্ষ্য করিলেন রান্না করিতে করিতে যুবতী কখন পায়ে আলতা পরিয়াছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলিতেছেন, অথচ তিনি হুম হুম ছাড়া কিছুই বলিতেছেন না। বিপদের সময় যে ডাকিয়া ঘরে আশ্রয় দিয়াছে, খাইতে দিয়াছে, তাহার সহিত অন্তত একটু মিষ্টালাপ করিবার প্রয়োজন আছে। তিনি শামুকের মতো খোলের ভিতর হইতে গলা বাহির করিয়া বলিলেন, তোমার নাম কি? কামিনী। কামিনী, কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাক করিয়া উঠিল। তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করিলেন। আহারান্তে সুরনাথ হাত মুখ ধুইলে কামিনী বলিল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধরাস করিয়া উঠিল। তিনি তোতলা হইয়া গিয়া বলিলেন, আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। ও মা, বাইরে শুবে কি? শীতে কালিয়ে যাবে যে। যাও, বিছানায় শো গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করিলেন না। কামিনী রাত্রে কোথায় শুইবে প্রশ্ন করিলেন না। দণ্ডাজ্ঞাবাহী আসামির মতো শয়ন কক্ষে প্রবেশ করিলেন। ঘরে দীপ জ্বলিতেছে। মেঝের উপর খড় পাতিয়া তাহার উপর তোষক বিছাইয়া সজ্জা। সুরনাথ সুটকেস আনিয়া বস্ত্রাদি পরিবর্তন করিলেন। তারপর প্রদীপ জ্বালিয়া রাখিয়া শয়ন করিলেন। চোখ বুজিয়া তিনি পাশের ঘরের খুটখাট ঠুমঠাম বাসন কোষণের শব্দ শুনিতে লাগিলেন। ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে।
তাহার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বাহির হইয়া আসিল। চোখ বুজিয়া অনেকক্ষণ শুইয়া থাকিবার পর তিনি আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছিলেন। হঠাৎ চটকা ভাঙিয়া গেল। তিনি চোখ খুলিয়া দেখিলেন কামিনী নিঃশব্দে কখন তাহার বিছানার পাশে আসিয়া বসিয়াছে। তাহার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। তিন দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরিয়া আসিলেন না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হইয়া উঠিলেন। কেবল সুরনাথ বাবুর জন্য নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গিয়াছে। দেখো দিনি, এটা কোনো কথা? 3 দিন ধরে বাবুর কোনো খবর নাই। যাই, পুলিশে খবর দিই। পুলিশ খোঁজ লইল। সুরনাথের যে 3টি পোস্ট অফিসে যাইবার কথা, সেখানে তিনি যায় নাই। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করিল। 7 দিন পরে সুরনাথকে পাওয়া গেল। বাহাতি রাস্তায় একটি কুটিরও নাই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তাহার মৃতদেহ পড়িয়া আছে। সাইকেলটা অনতি দূরে মাটিতে লুটাইয়া আছে। তাহার পশ্চাতে সুরনাথের সুটকেস রহিয়াছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, মাজন, বুরুশ সমস্তই মজুদ আছে। কিচ্ছু খোয়া যায় নাই। সুরনাথের দেহে কোথাও আঘাতের কোনো চিহ্ন নাই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থি চর্মসার হইয়া গিয়াছে, যেন রক্তচোষা বাদুর দেহটা শুষিয়া লইয়াছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যুর বিবরণ শুনিলেন, তখন তিনি আক্ষেপে মাথা নাড়িয়া বলিলেন, আহারে, কামিনী ডাইনি এখনো আছে এই তল্লাটে। মায়া বিস্তার করে বেচারাকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু আমার কথা শোনে নাই। বলেছিলাম বাহাতি রাস্তা ভালো নয়, কিন্তু উনি শুনলেন না।